আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে কি ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হবে, নাকি আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে, নাকি শুধু তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হবে, নাকি কিছুই করা হবে না, শুধু সামনের সারির যারা ছিলেন সামনের সারিতে তাদের বিচার করা হবে গণহত্যার দায়ে? এরকম একটি বিতর্ক সারা দেশ জুড়ে মোটামুটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে, তুমুলভাবে আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে সোমবার আমাদের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি প্রস্তাবনা উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭৩-এর বেশ কিছু সংশোধনী আনার চেষ্টা করেছেন, যার ফলে কোনো রাজনৈতিক দল যুদ্ধাপরাধের দায়ে বা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হলে তাকে ১০ বছর নিষিদ্ধ করে রাখা যায়। এবং এই আইনটি কেন আনা হচ্ছে? গত জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচারের জন্য। এখন আসলে কি করা হবে আওয়ামী লীগকে? ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারাও নানান ধরনের বক্তব্য দিয়েছেন, পক্ষে বিপক্ষে মত দিয়েছেন, এবং অবশ্যই আমারও কিছু নিজস্ব বক্তব্য রয়েছে। তার আগে ডক্টর আসিফ নজরুল যে বক্তব্যটি দিয়েছেন অনুষ্ঠানের শুরুতে, তার কয়েকটি লাইন উচ্চারণ করতে চাই। তিনি বলেছেন যে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। তিনি বলছেন, অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। এ কথা সত্য যে বিচারের নামে শুধু অবিচারই নয়, পুরো বিচার ব্যবস্থাকে দুর্বৃত্তায়িত করা হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি প্রথমে যে কথাটি বললেন যে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, প্রতিশোধ বা প্রতিহিংসার জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, দাবি উঠেছে, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। এবং এই যে প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার, এটি দেশকে আরও ভয়ঙ্কর পথে নিয়ে যাবে। এ কথা সত্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেটি গণ অভ্যুত্থানে রূপ নিল, সেই গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে আমরা দেখেছি, অনেক প্রমাণ রয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে, এর সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু তাই বলে পুরো দলকে কেন নিষিদ্ধ করা হবে? শেখ হাসিনার নির্দেশে এবং যাদের সহযোগিতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। এবং যদি কয়েকটি উদাহরণ দিই, যেমন সর্বশেষ যে উদাহরণটি দিতে চাই, বারবার যে উদাহরণটি চলে আসে প্রসঙ্গক্রমে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ২-৩ দিন আগে যে জামাতকে নিষিদ্ধ করা হলো, সেটিকে কি আমরা সমর্থন করেছিলাম? বরং যে গণহত্যা সংঘটিত করা হচ্ছিল যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের দ্বারা, পুলিশের দ্বারা যেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে তার দায় দায়িত্ব জামাতের ঘাড়ে চাপানোর জন্য দলটিকে নিষিদ্ধ করা হলো। তাতে কি কোনো লাভ হয়েছে? আওয়ামী লীগ তো বিএনপিকেও নিষিদ্ধ করতে চেয়েছিল। ৭ জানুয়ারি নির্বাচনের আগে যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী বা অঙ্গ সংগঠন বা অন্যান্য সামাজিক কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিএনপিকে নিষিদ্ধ করার দাবি ছড়িয়ে দেওয়া হলো। তারা কতটুকু এটি বাস্তবায়ন করতে পারত সেটি আমরা জানি, পারতো না, কিন্তু দাবিতে তোলা হয়েছিল। লাভ কি হয়েছে? জামাতকে ৩-৪ বার নিষিদ্ধ হতে হয়েছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে। জামাত কি কম শক্তিশালী হয়েছে? জামাত তো আরও বেশি সংগঠিত হয়েছে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছিল ১৯৭১ সালে ২৬শে মার্চ। জেনারেল ইয়াহিয়া খান নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগকে। তাতে কি হয়েছে? যদিও ৭১-এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা আর ২০২৪-এ এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, দুটির মধ্যে বাস্তব জায়গা থেকে অনেক অনেক পার্থক্য রয়েছে। কিন্তু কেন নিষিদ্ধ করা হবে? আওয়ামী লীগ যে একটা ভয়ঙ্কর বিভাজনের রাজনীতি সৃষ্টি করে গেছে এই বাংলাদেশকে রাজনৈতিকভাবে বিভক্ত করতে গিয়ে অর্থনৈতিক, সামাজিক নানান জায়গা থেকে তো দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে। আমরা কি সেই জায়গায়
সেই জায়গার ধারাবাহিকতা রক্ষা করে সামনে এগিয়ে যাব? আবেগের বশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠতেই পারে, ছাত্রদের পক্ষ থেকে করা হয়েছে, বিএনপিও দাবি করেছে, কিন্তু সেভাবে জোরালোভাবে নয়। অন্যরা করছে, তারা এই দাবিটি না তুললে রাজনৈতিক অন্তঃসারশূন্যতার একটা দৃষ্টান্ত স্থাপন হবে, এই জন্য হয়তো করার জন্য করেছে। আমি নিশ্চিত বিএনপিও এটি চায় না যে সত্যি সত্যি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তারা হয়তো চায় যে যারা এই অপরাধগুলো সংঘটিত হয়েছে ব্যক্তিগতভাবে তাদের বিচার হোক, শেখ হাসিনা সহ আরও অনেকের। কিন্তু আবেগের জায়গা থেকে এসে আমরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছি সেই বিষয়টি একটু ভেবে দেখা দরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া অরাজনৈতিক এই সরকারের পক্ষ থেকে শুরু থেকেই আমরা দেখছি। যেমন যদি উদাহরণ দেওয়া যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এই অন্তর্বর্তী সরকারের, তিনি একটি মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন? আওয়ামী লীগের যে সবাই খারাপ তা নয়, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রয়েছেন তাদের নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হবে। এবং তিনি উল্লেখ করেছেন যে যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, যারা দেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে গেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। তিনি কি খারাপ কিছু বলেছিলেন? আমরা দেখলাম যে আবেগের জায়গা থেকে দাবি উঠল যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চান, পুনর্বাসন করতে চান, তার পদত্যাগ চাই। তাকে সরিয়ে দেওয়া হলো। তাকে পদত্যাগ করতে না হলেও পাট বস্ত্র মন্ত্রণালয়ের মতো আর কয়েকটি মন্ত্রণালয়ে, এরকম কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের মতন একজন অভিজ্ঞ মানুষকে। এটি একটা অশুভ ইঙ্গিত। এবার আমরা কি দেখলাম তারপরে? ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি সবসময় উচ্চারণ করে এসেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচন চাই দেশের ভালোর জন্য, দেশের স্বার্থে, তিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের, অর্থাৎ নির্বাচন কমিশনকে সংস্কারের জন্য যে কমিশন গঠিত হয়েছে তার প্রধান তিনি প্রধানের মানে তার নামটা তো ঘোষণা করা হলো। তার পরপরই তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিলেন, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। এই প্রশ্ন তাকে কে করেছে? কেন তিনি এই বক্তব্য দিতে গেলেন? তার কারণ আওয়ামী লীগকে বাদ দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি তার প্রক্রিয়ার একটি অংশ। আমরা মনে করি তার মুখ থেকে এই কথাটি বেরিয়ে এসেছে। এবং পরবর্তীতে এখন 10 বছরের কথাবার্তা চিন্তা করা হচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে 10 বছর রাজনীতি থেকে বাইরে রাখা যায়। এবং সেই অনুষ্ঠানে ডক্টর ব্যারিস্টার সারা হোসেন সহ যারা এই আইনের মানে যে খসড়ার বিরোধিতা করেছেন তাদের বক্তব্য একটু তুলে ধরতে চাই। ব্যারিস্টার সারা হোসেন কি আওয়ামী লীগের দালাল? ব্যারিস্টার সারা হোসেনকে তো নির্যাতিত হতে হয়েছে। তার স্বামী ডেভিড বার্গম্যান, বিবিসির সাবেক সাংবাদিক, তিনি বাংলাদেশে আসতে পারেননি দীর্ঘ কয়েক বছর ধরে। তাকেও তো বা তাদেরকেও তো অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। তো তারপরও তারা কেন এই আইনের বিরোধিতা করছেন? ব্যারিস্টার সারা হোসেন তার কথা অনুযায়ী তিনি বলছেন যে আমরা যদি সর্বশেষ আন্তর্জাতিক মান অনুসরণ করার চেষ্টা করি তাহলে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ কবে হয়েছে তা খুঁজে দেখতে হবে। আমার ধারণা খুঁজে পাওয়া যাবে না, আসলেই পাওয়া যাবে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রতে স্বৈরাচারী সরকার দেশ পরিচালনা করেছে, তারা বিরোধী দল মত দমন করেছে এক খুব ভয়ঙ্কর আকারে, কিন্তু আমরা তো সাম্প্রতিক ইতিহাসে এগুলো খুঁজে পাই না যে সে ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। ব্যারিস্টার সারা হোসেন যেটি বলছে যে সর্বশেষ নুরেমবার্গ ট্রাইব্যুনালে, জার্মানির নুরেমবার্গে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে 3টি দল নিষিদ্ধ করা হয়েছিল। হিটলারের নাৎসি দল, তার গেস্টাপো বাহিনী এবং এসএসডি। এরপরে তো আর কিছু দেখেনি। তার আরেকটু মন্তব্য আছে, তিনি বলছেন যে নুরেমবার্গ সর্বশেষ হয়েছে, নুরেমবার্গে 2024 সালে এসে নিশ্চয়ই নুরেমবার্গ প্রয়োগ করতে যাবে না। এখানে শুধু কয়েকজন তৃপ্তি পাবে যারা অন্য রাজনীতি করে, অর্থাৎ বিরোধী দলের মধ্যে একটা তৃপ্তি ঢেকে উঠতে পারে। সেখানে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন এই নিষিদ্ধ কি শুধু দেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিস্টকে নিষিদ্ধ করবেন নাকি আন্তর্জাতিক অঙ্গনও নিষিদ্ধ করা হবে? অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বিভিন্ন দেশে রয়েছে সেগুলো নিষিদ্ধ হবে কীভাবে? তা কি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না? এই প্রশ্নে তিনি বলেছেন।
আরও অনেকে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন নিয়ে এখানে সবার স্ট্রং ওপিনিয়ন আছে, অর্থাৎ পক্ষে বিপক্ষে অভিযুক্ত দল বা সংগঠন কিছুই করতে পারবে না। আবার পরে যদি সে দেখাতে পারে যে সে কিছু ভালো কাজ করেছে তাহলে তার শাস্তি কমতে পারে। নানান ধরনের বিতর্ক আসছে এবং কেউ কেউ আবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তুলেছে। মোদ্দা কথা আমি বলতে চাই এগুলো করে বিশেষ কাউকে তুষ্ট করা যাবে, সন্তুষ্টি প্রকাশ পেতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেকের পক্ষ থেকে, কিন্তু দেশের কি হবে? আসুন, অনেক হয়েছে, আমরা একটু ভেবে দেখি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।